শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে হাঁটুর ক্ষয়রোগের কারণ ও চিকিৎসা। সাথে থাকছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমরা যেরকমটা জানি হাঁটু আমাদের শরীরের ম্যাক্সিমাম ওয়েটই আসলে বহন করে থাকে। সেই হাঁটু আসলে ক্ষয় হয়ে যায় বয়সের সাথে সাথে, সেটির পেছনে আসলে কি কি কারণ কাজ করে সেই বিষয়ে প্রথমে জানব। ধন্যবাদ। এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা এবং সমস্যা নিয়ে আমরা কথা বলবো, হাঁটু। তো আমি একটু শুরুতেই আপনার হাঁটুর গঠন অ্যানাটমিটা যদি দেখাই তাহলে সবার জন্য সহজ হবে। এখানে আমি একটা ডামি নিয়ে এসেছি। হাঁটু মূলত অনেকে জানেন আসলে হাঁটুটা তৈরি হয়েছে কিভাবে এবং কাজ কিভাবে ফাংশনিং করে। তো আমাদের উপরে এই যে একটা বোনস দেখেন, এটা হচ্ছে ফিমার, নিচে হচ্ছে টিবিয়া এবং নিচে লাগানো আছে ফিবুলা এবং সামনে এই যে বাটি, যেটা আমরা হাঁটু প্যাটেলা বলে থাকি। তাহলে এটা একটা কমপ্লেক্স ভ্যারাইটি সাইনোভিয়াল জয়েন্ট, মানে অনেকগুলা বোনস একসাথে একটা জয়েন্ট তৈরি করেছে এবং ভিতরে আপনার ক্যাপসুল থাকে এবং এটা হচ্ছে ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড। আমরা যদি জয়েন্টের বিভিন্ন টাইপস দেখি তাহলে সাইনোভিয়াল জয়েন্ট অন্যতম একটা টাইপস। তার মধ্যে হাঁটু হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টাইপস। আপনি যেটা বলছেন, হাঁটু হচ্ছে শরীরের ওয়েট বিয়ারিং একটা জয়েন্ট। আমরা হাঁটতে গেলে, দাঁড়াতে গেলে আমাদের হাঁটু কিন্তু শরীরের ওজনটা ক্যারি করে। তো এই হাঁটুর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা একটা জটিল স্ট্রাকচার। এবং সামনে দেখেন এই যে একটা বড় টেন্ডন এসে লেগেছে, নিচে আরেকটা লিগামেন্ট, পাশে লিগামেন্ট এবং ইম্পর্টেন্ট আরও আছে, যেমন হাঁটু দুই বোনসের মাঝখানে মিনিসকাস, সেকেন্ডারি কার্টিলেজ, এবং এই হাঁটুর বোনস দুইটার শক বা ওজন অ্যাবজর্বার হিসাবে সে কাজ করে, মিনিসকাস। এবং ভিতরে আরও দুইটা ইম্পর্টেন্ট লিগামেন্ট থাকে, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। আমরা হাঁটুর যত রোগীগুলা পাই সবাই মনে করে যে হাঁটু মনে সামান্য একটা সমস্যা বা একটা কারণে হাঁটু ব্যথা বা হাঁটু ক্ষয় হয়ে গিয়েছে, ব্যাপারটা কিন্তু তা না। প্রতিটা স্ট্রাকচারে আলাদা আলাদা সমস্যা দেখা দেয়। আমি কিছু সমস্যাগুলোর নাম বলি। কমন সমস্যা, দুই বোনসের মাঝখানে যেটা আমরা বলছি হাড় ক্ষয় রোগ, যেটা আমরা আর্থ্রাইটিস বলি বা অস্টিও আর্থ্রাইটিস। তারপর হচ্ছে এই যে প্যাটেলা, এটা অনেক সময় এইটা নিজে ক্ষয় হতে পারে, যেটা আমরা বলি কন্ড্রোমেলাসিয়া পেটিলি। এটা এই টার্মটা অনেকে জানিই না। তারপরে হচ্ছে এই যে মিনিসকাস যেটা বলছিলাম, মিনিসকাস ইনজুরি হতে পারে, মিনিসকাস টিয়ার হতে পারে, স্পেশালি বিভিন্ন স্পোর্টস ইনজুরি, পড়ে গিয়ে আঘাত পেয়ে বিভিন্নভাবে ইনজুরি হতে পারে মিনিসকাস। তারপরে যে লিগামেন্টগুলো আছে, ক্রুসিয়েট বলেছিলাম ইতিপূর্বে, ক্রুসিয়েট লিগামেন্ট স্পেশালি যারা প্লেয়ার এবং ইনজুরি, রোড অ্যাক্সিডেন্ট বিভিন্ন কারণে খেলাধুলায় বেশি হয়ে থাকে, ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি হতে পারে দুটো লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, একটা ছিঁড়ে যেতে পারে, তখন কিন্তু সমস্যাটা অন্যরকম হতে পারে। পিছনে এখানে পপলিটিয়াল যে ফোসা থাকে, এখানে এই ফোসাতে বিভিন্ন প্রদাহ থেকে এখানে ব্যাকার সিস্ট আর একটা সমস্যা হতে পারে। রোগী হাঁটু ব্যথা বলে, আসলে বেসিক্যালি ওই ব্যাকার সিস্টের সমস্যা আমরা পেতে পারি। হতে পারে এই যে বাইন্ডিং লিগামেন্টগুলো আপনি দেখেন, এটা আমি জাস্ট একটা এখানে বোঝানোর জন্য আছে, সেম এই পাশে আছে। হতে পারে বাইন্ডিং লিগামেন্টগুলো ইনজুরি অনেক কারণে হতে পারে। সো হাঁটুর ব্যথা হলেই, হাঁটু ফুলে গেলেই যে হাঁটু ক্ষয় হয়ে গিয়েছে বা হাড় বেড়ে গিয়েছে, এটা কিন্তু আসলে ব্যাপার না। হাঁটু একটা জটিল স্ট্রাকচার। এটা শুধুমাত্র যারা ব্যথা বিশেষজ্ঞ আমাদের মতো বাত ব্যথা নিয়ে ডিলিংস করে তারাই কিন্তু আইডেন্টিফাই করতে পারে যে হাঁটুতে আসলে সমস্যাটা কি হয়েছে, এটা কি আদৌ ক্ষয় রোগ নাকি অন্য কোনো ইনজুরি। এবং কিছু ডিজিজ আছে যেটা আমরা এর আগে বলেছি, আর্থ্রাইটিস, স্পেশালি অটোইমিউন ডিজিজগুলা, ধরেন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এই আর্থ্রাইটিস জনিত যে অটোইমিউন ডিজিজগুলা, এই ডিজিজগুলা পুরো স্ট্রাকচারটাকে আপনাকে কিন্তু এফেক্ট করে
এবং পুরো স্ট্রাকচারে যে স্ট্রাকচারটা আমরা বলছিলাম প্যাটেলা, লিগামেন্টগুলা, টেন্ডন, মিনিসকাস, সাইনোভিয়াল ক্যাপসুল বা বাইন্ডিং লিগামেন্ট, প্রতিটা জায়গায় কিন্তু আর্থ্রাইটিস আবার প্রদাহ করতে পারে। আবার প্রতিটা স্ট্রাকচার আলাদা আলাদা প্রবলেম হতে পারে। এবং আমরা দেখি যে কেউ যদি কোনো আঘাত পায়, ধরেন মিনিসকাস ইনজুরি হয়েছে বা ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি হয়েছে, সে ভালো হয়ে গেল, আফটার 2 মাস 3 মাস বা 1-2 বছর পর দেখা যায় যে সেখানে আবার সেকেন্ডারি অ্যানাদার অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমরা বলি পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিস, আবার ডেভেলপ করতে পারে। তো এটা আসলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া রোগ নির্ণয় করা সম্ভব না, এবং যদি সঠিক রোগ নির্ণয় না হয় তাহলে কিন্তু আপনার চিকিৎসাটাও সঠিকভাবে হবে না। আপনি গ্রসলি ফিজিওথেরাপি দিলেন, গ্রসলি ব্যথার ওষুধ খেলেন, গ্রসলি এক্সারসাইজ করলেন, গ্রসলি আপনি যাই করেন না কেন, বা আপনি অপারেশনও চলে গেলেন, কিন্তু ডায়াগনোসিসটা ক্লিয়ার না হলো, তাহলে কিন্তু রোগীর সমস্যাটা বাড়বে, জটিলতা বাড়বে, এবং রোগী কিন্তু অনেক সময় ডিসেবল হয়ে যেতে পারে, যেটা আমরা বলি শারীরিকভাবে সে অক্ষম হয়ে যেতে পারে, হাঁটা চলাফেরা তার বন্ধ হয়ে যেতে পারে, এক পর্যায়ে সে বিছানাও পড়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে হাঁটুর হাড় বেড়ে যাওয়ার যে বিষয়টি, অনেক ডাক্তাররাই বলে থাকেন এরকম যে হাঁটুর হাড় বৃদ্ধি পেয়েছে, এই বিষয়টি আসলে কি, সেটিকে কিভাবে বর্ণনা করবেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের যে হিউম্যান যে গ্রোথ, ন্যাচারাল গ্রোথ, আমরা জন্মের পরপরই মানুষের একটা নির্দিষ্ট এজ পর্যন্ত, স্পেশালি 25-30 বছর পর্যন্ত একটা ন্যাচারাল গ্রোথ হয়। তো এই ন্যাচারাল গ্রোথটা হওয়ার পরে বা এই গ্রোথ অবস্থায়, সেটা 2 বছর 3 বছর বা 5 বছর বয়সও হতে পারে, সেটা 40 বছর বয়সও হতে পারে, যদি কোনো কারণে হাঁটুতে কোনো ইনজুরি হয়, কোনো ডিসঅর্ডার হয়, সেটার কারণে যদি কোনো প্রদাহ হয়, ওই প্রদাহ হলে হাঁটুর মধ্যে যে আমি ইতিপূর্বে দেখালাম যে এই যে মিনিসকাস, এগুলা ক্ষয় হয়ে যেতে পারে, আস্তে আস্তে মিনিসকাসগুলো নষ্ট হয়ে যেতে পারে। যখন নষ্ট হয়ে যায় তখন এই উপরে ফিমার এবং নিচের টিবিয়া বোনস থেকে আবার বোনস বাড়তে পারে। মানে যেই জায়গাটায় কোনো ন্যাচারালি ক্ষয় হয়, ইনজুরির কারণে ক্ষয় হয়, সেই জায়গাটা আন্ডারলাইন বোনস কিন্তু গ্রোথ করে বা বেড়ে যেতে পারে। তখন দেখা যায় যে আমরা যদি এক্সরে করি একটা বৃদ্ধি পেয়েছে, দিস ইজ অস্টিওপাইট বা হাড় বেড়ে যাওয়া। তখন কিন্তু ওই হাড় বেড়ে গেলে এই বোনস এবং এই বোনসের সাথে একটা কি হয়, ঘর্ষণ হয় এবং তীব্র ব্যথা হয়, লক হয়ে যায়, রোগী নিচে বসতে পারে না, বা একটু ভেঙে বসতে গেলে, নামাজ পড়তে গেলে, সিঁড়ি বাইতে গেলে হাঁটুটা আটকিয়ে যায়, লক হয়ে যায়, এবং ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে বললেন সিঁড়ি দিয়ে ওঠানামার সময়, সিঁড়ি দিয়ে ওঠানামা করলে বা বেশি হাঁটাচলা করলে অনেক সময় হাঁটুতে ব্যথা দেখা দিতে পারে, সে বিষয়ে কি বলবেন? এটা আসলে যদি কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করে, কোনো ইনজুরি হয়, কোনো কারণে কেউ আঘাত পায়, তখন আমরা কিছু সার্টেন পিরিয়ড, ধরেন কয়েকদিন, কয়েক ঘন্টা বা সর্বোচ্চ 1-2 সপ্তাহ পর্যন্ত রোগীকে বলি আপনারা রেস্টে থাকবেন, মুভমেন্ট কম করবেন, বা অ্যাকিউট কোনো অ্যাকিউট অ্যাটাক বলতে হচ্ছে কোনো নতুন ডিজিজ প্রসেস যদি হয়, ধরেন কেউ রিমাটয়েড আর্থ্রাইটিস খুব বেশি এক্সাজারেট করে বসলো, তখন আমরা বলি আপনি কয়েকদিন একটু রেস্টে থাকেন, বা সিঁড়ি বাইবেন না, বা উঠবস করা, অনেক কিছু এগুলো আমরা বলে থাকি। কিন্তু ওই যে মানে আজীবন সিঁড়ি বা বন্ধ, স্পেশালি নট অনলি সিঁড়ি, চেয়ারে বসে নামাজ পড়ার যে ইস্যুটা, যে চেয়ারে বসে নামাজ পড়া, এই যে দীর্ঘ সময় যদি চেয়ারে বসে নামাজ পড়ে বা অ্যাক্টিভিটিস না করে, সিঁড়ি না বায়, তাহলে কিন্তু এই জোড়ার একটা রেঞ্জ অফ মোশন থাকে, আমরা বলি হাঁটুটা কিন্তু আপনার ইউনিএক্সিয়াল জয়েন্ট, মানে একদিকেই সে শুধু মুভ করে, ফ্লেক্স হয় এবং এক্সটেনশন হয়। সো এই ফ্লেকশন এবং এক্সটেনশন না হতে হতে এই জোড়াটার ভিতরে আরও বেশি স্ট্রাকচারাল ড্যামেজ হবে, এবং এই যে প্রত্যেকটা মাসেল, লিগামেন্ট, এগুলা কিন্তু টাইট হয়ে আসবে, শর্ট হয়ে আসবে। মাসেলগুলা শর্ট হয়ে আসলে তার কোমর ব্যথা দেখা দিতে পারে, সে এক পর্যায়ে কিন্তু আরও ডিসেবিলিটির দিকে চলে যেতে পারে। সো ব্যথা হলেই মানে চিকিৎসা না করে আপনি রেস্ট্রিকশন দেওয়া, মুভমেন্ট বন্ধ করা, সিঁড়ি না বাওয়া, এগুলো আসলে কোনোভাবে বৈজ্ঞানিকভাবে আসলে সাপোর্ট করে না। আচ্ছা আচ্ছা স্যার, এবার জানতে চাইবো যে মানে হাঁটুর ক্ষয়ের ক্ষেত্রে, সেটির ক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো একটি বয়স কাজ করে, বা বাচ্চাদেরও কি হাঁটুর ক্ষয় হতে পারে কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে ইয়াং রোগীদেরও এই সমস্যা নিয়ে আসে আমাদের কাছে, বাচ্চা হোক কম বয়সী হোক আসতে পারে। কিন্তু এটা কেন হয় আর এটা কি শুধু বয়স্কদেরই হয় কিনা, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু।
যদি কোনো ডিজিজ ডিসঅর্ডার মানে কোনো ইনজুরি, কোনো আঘাত বা যে কোনো কারণেই যদি কোনো জোড়ায় প্রদাহ হয়, নট অনলি হাঁটু, শরীরে যে কোনো জায়গায় যদি প্রদাহ হয়, তখন কিন্তু সেকেন্ডারিলি আপনি যেটা বলছেন যে ক্ষয় জাতীয় বা ইরোশন বা অস্টিওফাইট, যে বেড়ে যাওয়া, ক্ষয় হওয়া, দুটোই। অনেক সময় রুগী এসে বলে স্যার আমাদের এক ডাক্তার বলেছে হাড় ক্ষয় হয়েছে হাঁটু, আরেক ডাক্তার বলছে হাড় বেড়ে গিয়েছে, দুইটাকে আসলে দুইটাই সাইমালটেনিয়াস ঘটে। ফার্স্ট হয় ক্ষয়, দেন অস্টিওফাইটটা ডেভেলপ করে, আমি ইতিপূর্বে অলরেডি বলেছি। তো এটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হতে পারে, যেমন জুভেনাইল আর্থ্রাইটিসে বাচ্চাদের কমন। তারপরে হচ্ছে বিভিন্ন ইনজুরি, দেখা যায় একটা বাচ্চা সিভিয়ার খেলতে গিয়ে খুব ইনজুরি হলো বা আঘাত পেলো বা তার হাড়টা কোনো কারণে ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, হাঁটু ভেঙে গিয়েছিল, প্যাটেলা ভেঙে গিয়েছিল। এই যে পোস্ট ট্রমাটিক বা পোস্ট যে কোনো আঘাতে সেকেন্ডারিলি কিন্তু আপনার এই জাতীয় চেঞ্জ আসতে পারে। এবং ওই যে বিভিন্ন আর্থ্রাইটিস রোগে কিন্তু চেঞ্জ, আপনি যেটা বলছেন যে ক্ষয় জাতীয় সমস্যা, এটা বাচ্চাদেরও হতে পারে। সেক্ষেত্রে কোনো বয়সের কোনো লিমিটেশন নেই। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইডে। আমরা কথা বলছিলাম হাঁটুর ক্ষয়রোগের কারণ ও চিকিৎসা নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাবার আগেও আমরা শুনেছি, আপনি বলেছেন যে হাঁটু ফুলে যাওয়ার যে বিষয়টি, হাঁটু ফুলে কেন যেতে পারে বা সেটির পেছনে কি কি কারণ কাজ করে? ধন্যবাদ আপনাকে। আসলে হাঁটুতে যে কোনো ডিজিজ যদি হয়, প্রদাহ হয়, ধরেন কেউ আঘাত পেল, পড়ে গেলে যে কোনো ট্রমায় আমরা নট অনলি হাঁটু, শরীরে যে কোনো জায়গায় আঘাত পেলে সেখানে কিন্তু ফুলে যাবে, সোয়েলিং হয়। এর মূল কারণটা হচ্ছে ওখানে যে স্ট্রাকচার সফট টিস্যুগুলো থাকে, সফট টিস্যুগুলো ল্যাসারেশন হয় বা ব্লাড ভেসেল ড্যামেজ হতে পারে, অনেক কারণে ইন্টারনাল একটা আপনার সোয়েলিং হয়ে যেতে পারে, ইনফ্লামেটরি এক্সুডেট আসতে পারে। এটা একটা কমন জিনিস, যে কোনো আঘাতে পরবর্তীতে এটা হতে পারে। এবং অন্যান্য ডিজিজ যেমন আর্থ্রাইটিস, ধরেন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য আর্থ্রাইটিসও সেম প্রসেস। জোড়ার মধ্যে যে সাইনোভিয়াল মেমব্রেনটা থাকে, মেমব্রেনটা ইনফ্লামড হয়ে যায় বা প্রদাহ হতে থাকে। মেমব্রেন যখন প্রদাহ হয় তখন কিন্তু ইনফ্লামেটরি এক্সুডেট তৈরি হয় এবং আস্তে আস্তে জোড়াটা বা হাঁটুটা মানে ডিজিজ প্রসেসের কারণে আস্তে আস্তে হাঁটুটা ফুলে যেতে পারে। এবং এই ফুলাটা কিন্তু অনেক ক্ষেত্রে যদি মুভমেন্ট বেশি করে আরও বেড়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে ফুলার সাথে অনেক সময় রুগী দেখা যায় যে ধরেন না বুঝে না শুনে বিভিন্ন মাসাজ করে বা গরম শেক দেয় বা ঠান্ডা শেক দেয়, রুগীর মতো করে, বা অনেকে মেসেজ করতে পারে যে কোনো ইনজুরির পরবর্তীতে। অনেকে আমরা দেখি যে ভুলভাবে টানাটানি করে মেসেজ করে বা ডিজিজের পরে মেসেজ করে, তখন কিন্তু এটা আরও সেকেন্ডারিলি আরেকটা ইনজুরি তৈরি করে এবং কিন্তু তখন সোয়েলিংটা আরও বেড়ে যেতে পারে। আচ্ছা স্যার, ওজনের যে বিষয়টি আছে, অনেকে মনে করে থাকেন যে ওজন বৃদ্ধির সাথে আসলে হাঁটুর ক্ষয়ের একটি রিলেশন আছে, সেটি কতটুকু যুক্তিযুক্ত? অবশ্যই। আমরা যদি বিএমআই দেখি, একটা মানুষের যে ওজনের একটা মানে আইডিয়াল যে আমরা ক্যালকুলেশন বলি, তার বয়স, সে নারী পুরুষ নির্বিশেষে, উচ্চতা নির্বিশেষে আমরা একটা স্ট্যান্ডার্ড ওজন আমরা আশা করি প্রত্যেকটা মানুষের। এখন যদি সে স্ট্যান্ডার্ড থেকে যদি ওজনটা বেড়ে যায়, এটা কিন্তু পার্সন টু পার্সন ভেরি করবে। এটা এরকম না যে বাংলাদেশি মানুষের জন্য যা আমেরিকান মানুষের জন্য তা, ব্যাপারটা তা না। প্রতিটি মানুষের আলাদা আলাদা স্পেসিফিক হাইট, ওয়েট এবং এইজ অনুযায়ী আপনার একটা ওজন আমরা নির্ধারণ করে থাকি। যদি সেটা অতিরিক্ত হয়, তখন যেটা হবে, অতিরিক্ত হলে আমরা ইতিপূর্বে বলেছি হাঁটুটা আমাদের ওয়েট ভিয়ারিং জয়েন্ট, মানে শরীরে ওজন ক্যারি করে। যখন ওজন ক্যারি করা জোড়ার উপরে যদি কোনো ইনজুরি থাকে বা আর্থ্রাইটিস ডেভেলপ করে, বা যদি ইনজুরি নাও থাকে, ওজনের কারণে অতিরিক্ত প্রেসার হতে থাকে হাঁটুর মধ্যে। কারণ যখন হাঁটুতে প্রেসার হয়, তাহলে যে কুশন, যেটা আমরা বলছিলাম মিনিসকাসটা বারবার শকের কারণে, মানে এটা মাইক্রো ট্রমা, খুব ছোট ছোট
নিয়মিত ট্রমা হতে থাকে ওজনের কারণে। এবং সেই মানুষটা শুধু যে হাঁটের তা না, একটা মানুষ বিভিন্ন প্রয়োজনে দৌড় দিতে পারে, লাফ দিতে পারে, অনেক কিছু করতে পারে। বা ধরেন ওজন থাকার কথা 60 কেজি, তার ওজন আছে 70 বা 80 কেজি, তার মধ্যে সে আবার হেভি ওয়েট ক্যারি করলো, ধরেন আরো 20 কেজি বাজার নিল, মাথা একটা বস্তা নিল, তাহলে তার ওজন কোথায় গিয়ে দাঁড়ালো? অনেক বেশি। ন্যাচারালি এই যে ক্যালকুলেশনটা অনেকে হয়তো করে না, তখন কিন্তু স্ট্রাকচারালি আরো বেশি ড্যামেজ হতে থাকে এবং এক পর্যায়ে রোগী কিন্তু আমাদের কাছে এই সমস্যাটা নিয়ে আসে। এবং আরেকটা আমরা দেখি যে একটা হাঁটুতে কোনো কারণে আর্থ্রাইটিস বা আঘাত পেয়েছিল, ব্যথা, আরেকটা সুস্থ হাঁটু, তখন রোগী এটা ট্রিটমেন্ট যখন করে না, সে কিন্তু আরেকটা হাঁটুর উপরে প্রেসার বেশি দেয়। ধরেন ন্যাচারালি 60 কেজি ওজনে 30 ডান হাঁটুতে ক্যারি করবে আর 30 বাম হাঁটুতে। যখন কোনো একটা হাঁটু কোনো কারণে অসুস্থ থাকে, ইনজুর থাকে, পেইন থাকে, সে তখন কিন্তু ওই 60-র আরো 15 কেজি আরেকটার উপরে দেয় হাঁটার সময় ন্যাচারালি। ভালো হাঁটুটার উপরে প্রেসার দিয়ে দিয়ে সে হাঁটে, তখন ন্যাচারালি ওই ভালো হাঁটুটা আবার ইনজুরি হয়। তাহলে বাইলেটারাল কিন্তু আপনার দুইটা হাঁটু এক পর্যায়ে দেখা যায় ইনজুরি। তবে সেটা আবার ইনজুরির ধরন দুই টাইপের হয়, একটা হচ্ছে হয়তো কোনো আর্থ্রাইটিস থেকে, আরেকটা হচ্ছে সে তৈরি করলো, নিজেই তৈরি করলো। তো এই ওজন এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর মানুষের ক্ষেত্রে। আরেকটা কথা আপনাকে বলি, ওজন বেশি হলেই যে সমস্যা তা নয়, ওজন কম হলেও কিন্তু হাঁটুর আপনার এই প্রদাহ হতে পারে, ইনজুর হতে পারে, বা হাঁটুতে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, ম্যালনিউট্রিশনের কারণে হাঁটুতে ডেভেলপ করতে পারে। স্পেশালি ধরেন আমাদের জোড়াগুলো, কার্টিলেজ এবং বোনসের যে পুষ্টি এবং স্ট্রাকচার তৈরি করতে আমাদের যে উপাদান এলিমেন্টগুলো দরকার, ক্যালসিয়াম বলেন, ভিটামিন ডি বলেন, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, বিভিন্ন খনিজ যে লবণ উপাদানগুলো দরকার, এগুলো তো আমাদের বাই পুষ্টির মাধ্যমে, খাবারের মাধ্যমে আসে, খাবারের সাথে অনেকটা যুক্তি, এটা অনেকটা রিলেটেড আছে। স্যার, আমরা প্রতিকার প্রসঙ্গে আসব, কিন্তু তার আগে জেনে নিব যে চিকিৎসা আসলে কি দিয়ে থাকেন হাঁটুর ক্ষয় রোগের ক্ষেত্রে। আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি আপনার মাধ্যমে বলতে চাই, কেউ যদি কোনো কারণে হাঁটুতে আঘাত পায়, আঘাত পেলে আঘাতের কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট করতেই হবে তাকে। যদি সে শুধু ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আঘাতটা মিনিমাইজ করলো, এতে কিন্তু সেকেন্ডারি হাঁটু ক্ষয় হবেই, এটা 2 মাস হোক বা 2 বছর পরে হোক, এটাই স্টাডি। যদি কারো কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করে, সেটা আমরা বলছিলাম ইতিপূর্বে, ধরেন অটোইমিউন ডিসঅর্ডার, যেমন ডেঙ্গু জ্বর হচ্ছে, চিকুনগুনিয়া আমরা পরিচিত, আমাদের করোনা, এনি ভাইরাল ইনফেকশন, এনি ডিজিজ, শরীরে অন্য কোনো রোগ থেকেও কিন্তু হাঁটুতে প্রদাহ হতে পারে। তো ওই ডিজিজগুলো আমাদের কিন্তু চিকিৎসা পাশাপাশি করতে হবে। কিছু ক্রনিক ডিজিজ আছে, যেমন ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী ক্রনিক ডিজিজ, পেটের বিভিন্ন আইবিএস প্রবলেম, মানে পেটের সমস্যা, এই যে ক্রনিক ডিজিজ, এগুলো থেকে কিন্তু হাঁটুতে আপনার ক্ষয় হতে পারে। মানে যেহেতু আপনার পুষ্টির অভাব হচ্ছে, সে যা খাচ্ছে তার এটা শরীরে থাকতেছে না, চলে যাচ্ছে, বিভিন্ন ভিটামিনের অভাব। সো এই জিনিসগুলো যদি আমরা প্রিভেনশন আগে থেকেই নিতে পারি, যে রোগগুলা, অন্য রোগগুলার ট্রিটমেন্ট দিতে পারি, ইনজুরি হলে ইনজুরি প্রপার ট্রিটমেন্ট দিতে পারি, তাইলে উই ক্যান প্রিভেন্ট যে ক্ষয় রোধকে আমরা অবশ্যই করতে পারবো। আরেকটা হচ্ছে এইজিং প্রসেস, ধরেন 40-50, স্পেশালি মহিলাদের 40 এবং পুরুষদের 50-60-এর পরে গিয়ে বডির প্রতিটা স্ট্রাকচারই আপনার ন্যাচারালি আপনার ডিজেনারেশন আসে। সেটা চুল হতে পারে চোখ, হতে পারে স্কিন, প্রত্যেকটা জায়গা, হার্ট, লাংস, মানে অল ভিসেরা এবং সিস্টেম সব জায়গায় হয়। তো সেইভাবে আমাদের জোড়াগুলোও কিন্তু এইজিং প্রসেস জনিত আপনার ক্ষয় বা এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। তো এইটা প্রিভেনশনের মাধ্যমটি হচ্ছে অ্যাডভান্স রিহ্যাব চিকিৎসা। রিহ্যাব ফিজিও চিকিৎসা আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি, বিভিন্ন বৈজ্ঞানিক এক্সারসাইজ, এবং এই যে ক্ষয়ের সাথে রিলেটেড একটা ইনজুরি যদি হাঁটুতে হয়, তখন কিন্তু মাসেলগুলা, অন্যান্য মাসেলগুলোও কিন্তু এফেক্টেড হয়। এই মাসেলগুলোকে আপনাকে স্ট্রেনথেন করতে হয়, সফট টিস্যুগুলোকে ইলাস্টিসিটি মেনটেন করা বিভিন্ন বৈজ্ঞানিক এক্সারসাইজের মাধ্যমে। তারপরে হচ্ছে কিছু সাপ্লিমেন্ট আছে যেটা ন্যাচারালি আপনাকে ইনফ্লামেশন হতে বাধা দেয়, যেমন কার্কুমিন একটা উপাদান আছে যেটা আমাদের হলুদের নির্যাস থেকে পাওয়া যায়, আদা, রসুন বিভিন্ন খাবার থেকে আসে, যেমন দুধ এবং দুগ্ধজাত খাবার এবং সামুদ্রিক মাছ, কিছু খাবার আছে যেগুলোর মধ্যে এই ন্যাচারাল উপাদানগুলো আছে। তো এটা হয়তো অনেক সময় রোগী পাবে না, বা খেলেও যে তার এটা আসবে তা কিন্তু না। তখন কিন্তু
আমরা বাই সাপ্লিমেন্ট হিসাবে বাইরে থেকে দিয়ে থাকি, যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, তারপর হায়ালুরোনিক অ্যাসিড, এটা একটা সাপ্লিমেন্ট। হায়ালুরোনিক অ্যাসিড অল কানেকটিভ টিস্যুর উপরে কাজ করে, এটা কিন্তু ঔষধ না। সেম আমাদের যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, অন্যান্য যে খনিজ উপাদানগুলো আছে এগুলো আমাদের প্রিভেনশনে হেল্প করে। পাশাপাশি ভিটামিন ডি, আপনি জানেন বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডই ভিটামিন ডি এর একটা ডেফিসিয়েন্সি আছে। তো ভিটামিন ডি আমরা হয়তো অনেক সময় সূর্যের আলো থেকে পাই, তাও একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত। তো সেটা আমরা হয়তো প্রাকৃতিকভাবে না পেলে আমাদের খেয়ে সেটাকে বা ক্যাপসুল বা ইনজেকশনের মাধ্যমে আপনাকে সেই পূরণটা করতে হবে। এবং প্রিভেনশনের সবচেয়ে বেটার উপায়টা হচ্ছে আপনাকে ট্রিটমেন্ট, যে আমরা বলছিলাম যে রিহ্যাব, ফিজিও চিকিৎসা, এক্সারসাইজের পাশাপাশি প্রপার ডায়েট, খাবার, তারপরে হচ্ছে ন্যাচারালি আপনার অনেক সময় গরম ঠান্ডা সেক অনেক উপকারে আসে। স্পেশালি যারা আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, তাদের গরম সেকে উপকারে আসে। বাট যাদের অটোইমিউন আর্থ্রাইটিস যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অন্যান্য অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এই সকল ক্ষেত্রে ঠান্ডা সেক উপকারে আসে। অনেক সময় আমরা আবার কন্ট্রাস্ট সেকের কথা বলি, মানে একবার গরম একবার ঠান্ডা এট এ টাইমই। তো দুইটাতে কিন্তু আপনার হিলিং প্রসেসটা, আপনার ন্যাচারালি পেইনটা কমে আসে, হিলিং প্রসেসটা দ্রুত হয় এবং কার্টিলেজ ইরোশন এগুলো বন্ধ হয়ে আসে। এবং আপনার যেটা বলছিলাম আমরা ওভারওয়েট এবং আন্ডারওয়েট, এই দুটো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হয়। এগুলোর মাধ্যমে আমরা কিন্তু প্রিভেনশন করতে পারি। যদি অতিরিক্ত ওজন থাকে ওজন কমানো, ওজন কমে গেলে ওজন বাড়ানো বাই খাবারের মাধ্যমে, এবং ডায়েট যেগুলো আমরা বলছিলাম ইতিপূর্বে। আরেকটা জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। লাইফস্টাইলের মধ্যে খুবই ইম্পর্টেন্টের মধ্যে যেটা হচ্ছে যে হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়া, সিঁড়ি না বাওয়া, হাঁটা চলাফেরা। মানুষের একটা ভুল ধারণা, অতিরিক্ত হাঁটা চলাফেরা করলে মনে হয় হাঁটু ক্ষয় হয়ে যায়। এটা একটা ভ্রান্ত ধারণা। কোনো রোগ বা ইনজুরি ছাড়া হাঁটু আসলে ক্ষয়ের কোনো সুযোগ নেই। আমরা যেটা ইতিপূর্বে কারণগুলো বলছিলাম। সো এই লাইফস্টাইলটা আমাদেরকে মেইনটেইন করা, মেইনটেইন করা। অনেকে জুতার প্রবলেম থাকে, স্পেশালি আমাদের যারা মহিলারা আছে তারা হিল পরে, এবং অনেকে খুব পাতলা জুতা পরে। তো অতিরিক্ত পাতলা জুতার কারণে কিন্তু হাঁটুতে ইনজুরি হয় হাঁটতে গেলে, কারণ জুতা তো আমাদের শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে। যেমন হাঁটুতে আল্লাহ পাক দিয়েছেই মিনিসকাস, তদ্রূপ আমাদেরকে আবার জুতা পরার জন্য আমরা সায়েন্টিফিক্যালি ডাক্তাররা বলছি বা সবাই পরে। তো জুতাটা কি পরে, খুব হার্ড জুতা পরে অনেকে, বা পিছনে অনেক উঁচা বা ফ্যাশনেবল জুতা। যে এই জুতা মানে যেটা ডাক্তারি মানে আমরা ডাক্তাররা নিষেধ করি, ওই জুতা যখন পরবে তখন কিন্তু এই সমস্যাটা আরো বাড়বে, এবং প্রিভেনশন তো দূরের কথা, সেটা আরো বেশি বেশি ইনজুরি হবে। সো আমাদেরকে সেই ক্ষেত্রে এই লাইফস্টাইলটাও আপনাকে মেইনটেইন করা, এবং রুগী ব্যথা কমার পাশাপাশি রুগীকে আবার স্বাভাবিক জীবন যাপন করা, উঠবস করা, স্বাভাবিক জীবনে নামাজ পড়া, সিঁড়ি প্রয়োজনে বাইতে হলে সিঁড়ি বাওয়া, বা তাকে ন্যাচারাল জীবনে আবার ফিরে আসা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার অত্যন্ত সুন্দর উপস্থাপনার জন্য। এ বিষয়ে আসলে আরো অনেক কিছু জিজ্ঞাসা করার ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আজকে হয়তো সম্ভব হয়নি। আমরা ভবিষ্যতে আবারও চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ, এটি নিউজ এর দর্শক এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা হাঁটুর ক্ষয়রোগের কারণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন, আর আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সাথেই থাকবেন।